সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মেয়েরা, তোমাদের আজকের ক্লাসে উপস্থিতির সংখ্যা খুবই কম। ক্লাস 7-এ 100 জনের উপরে তোমরা শিক্ষার্থী রয়েছো। তার মধ্যে 50% যদি উপস্থিত না থাকে তাহলে কিভাবে হবে বলো? ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। তোমাদের যারা সহপাঠী রয়েছো একজন আরেকজনের ফোন নাম্বার যদি থেকে থাকে তাহলে অবশ্যই একটু জানিয়ে দিবে ক্লাসে জয়েন হওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মেয়েরা, আমরা পড়া শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণী বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মঙ্গলবার বেলা 12টায় জুম ক্লাসে সপ্তম শ্রেণী সবাইকে জানাই সুস্বাগতম। আজকের পাঠ শ্রেণী সপ্তম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, নির্মিতি অংশ, পাঠ শিরোনাম, সারাংশ, সারমর্ম। তো মেয়েরা, আমরা গত ক্লাসে বাগধারা পড়েছিলাম। আজকে আমরা সারাংশ সারমর্ম পড়ব, নির্মিতি অংশের সারাংশ সারমর্ম। তো বাগধারাগুলো পড়া ছিল তোমাদের, আশা করছি সবাই শিখেছো। তো যারা শেখোনি তারা অবশ্যই শিখবে, কারণ এই বাগধারাগুলো তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত। তো মেয়েরা, তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত আছো? তোমাদের কিছু বাগধারা লিখতে দিচ্ছি। নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্যে প্রয়োগ করো। অর্থাৎ দেখো, এখানে হচ্ছে ছয়টি বাগধারা রয়েছে, এবং এটাকে আমি বলেছি যে নিচের বাগধারাগুলো অর্থসহ বাক্যে প্রয়োগ করো। তোমরা খাতায় তুলে নাও, তারপর আমি 6 মিনিট সময় দিব, এই 6টি বাগধারা অর্থসহ লিখবে, অর্থাৎ বাক্যে প্রয়োগ করবে। 1 হচ্ছে ঠোঁট কাটা, 2 দহরম মহরম, 3 পুকুর চুরি, 4 হচ্ছে যক্ষের ধন, 5 লেফাফা দুরস্ত, 6 হচ্ছে সাপে বর। তাহলে মেয়েরা, আমরা 6টা বাগধারা দেখতে পাচ্ছি। এগুলো তোমরা আগে খাতায় তুলে নাও। খাতায় তুলে নিয়ে তারপর 6টি বাগধারা একসঙ্গে অর্থসহ বাক্যে প্রয়োগ করো, অর্থাৎ অর্থও লিখবে এবং বাক্যও লিখবে। আবার বলছি, 1 হচ্ছে ঠোঁট কাটা, 2 দহরম মহরম, 3 পুকুর চুরি, 4 যক্ষের ধন, 5 লেফাফা দুরস্ত, 6 হচ্ছে সাপে বর। হ্যাঁ, 6 নাম্বারটা হচ্ছে সাপে বর। তো মেয়েরা, তোমরা লেখা শুরু করো। প্রথমটা কি বলেছি? প্রথমটা হচ্ছে আমাদের ঠোঁট কাটা, 2 হচ্ছে দহরম মহরম, 3 পুকুর চুরি, 4 যক্ষের ধন, 5 হচ্ছে লেফাফা দুরস্ত, 6 সাপে বর।
6 নাম্বারটা হচ্ছে সাপে বর। লেখা শেষ করে মেয়েরা তোমরা বাগধারাগুলো মিলিয়ে নিবে। প্রথমটা হচ্ছে আমাদের ঠোঁট কাটা, এর অর্থ হচ্ছে স্পষ্টভাষী। ঠোঁট কাটা অর্থ হচ্ছে স্পষ্টভাষী। বাক্য হচ্ছে আফাজ মিয়ার মুখে কিছুই আটকায় না, ঠোঁট কাটা যাকে বলে। ঠোঁট কাটা যাকে বলে। এরপর হচ্ছে দহরম মহরম অর্থ হচ্ছে ঘনিষ্ঠতা। দহরম মহরম অর্থ হচ্ছে ঘনিষ্ঠতা। ম্যানেজারের সঙ্গে আজমল সাহেবের খুব দহরম মহরম। ম্যানেজারের সঙ্গে আজমল সাহেবের খুব দহরম মহরম। এরপর হচ্ছে আমাদের 3 নম্বর পুকুর চুরি। পুকুর চুরি অর্থ হচ্ছে বড় রকমের চুরি। পুকুর চুরি অর্থ হচ্ছে বড় রকমের চুরি। বাক্যটি হচ্ছে অসাধু কর্মচারীরা পুকুর চুরি করে ব্যবসায় লালবাতি জ্বালিয়েছে। অসাধু কর্মচারীরা পুকুর চুরি করে ব্যবসায় লালবাতি জ্বলিয়েছে। লালবাতি জ্বালিয়েছে। আবার বলছি আমি, অসাধু কর্মচারীরা পুকুর চুরি করে ব্যবসায় লালবাতি জ্বালিয়েছে। এরপর হচ্ছে যক্ষের ধন। যক্ষের ধন অর্থ হচ্ছে কৃপণের কড়ি। যক্ষের ধন অর্থ হচ্ছে কৃপণের কড়ি। বাক্য হচ্ছে যক্ষের ধনের মতো সে তার টাকা কড়ি আগলে আছে, কাউকে 2 পয়সার সাহায্যও করে না। আবার বলছি, বাক্যটি হচ্ছে যক্ষের ধনের মতো সে তার টাকা কড়ি আগলে আছে, কাউকে 2 পয়সার সাহায্যও করে না। এরপর হচ্ছে লেফাফা দুরস্ত। লেফাফা দুরস্ত অর্থ হচ্ছে বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি। বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি। এটি দিয়ে বাক্য হচ্ছে আলম মিয়া এমন লেফাফা দুরস্ত যে বাইরে থেকে দারিদ্র্য বোঝা যায় না। তাহলে বাক্যটি কি? বাক্যটি হচ্ছে আলম মিয়া এমন লেফাফা দুরস্ত যে বাইরে থেকে দারিদ্র্য বোঝা যায় না। এরপর আমাদের 6 নাম্বার হচ্ছে সাপে বর। সাপে বর অর্থ হচ্ছে অনিষ্টে ইষ্টলাভ। অনিষ্টে ইষ্টলাভ। বড় সাহেব হারুনকে শাস্তি না দিয়ে দিলেন প্রমোশন, একেই বলে সাপে বর। হ্যাঁ, আবার বলছি, সাপে বর অর্থ হচ্ছে অনিষ্টে ইষ্টলাভ। বড় সাহেব হারুনকে শাস্তি না দিয়ে দিলেন প্রমোশন, একেই বলে সাপে বর। তো মেয়েরা তোমরা যারা লিখেছ, আমি অর্থগুলো বাক্যসহ বলে দিয়েছি, তোমরা মিলিয়ে নাও। হ্যাঁ, যাদের 6টা ঠিক হবে তারা 6 পাবে। তাদের জন্য, যারা 6 পাবে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর বাকিরা আরও ভালো করে এই বাগধারাগুলো শিখতে হবে, কারণ এগুলো কিন্তু তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত। এরপর রয়েছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, অর্থাৎ আমাদের আজকের পাঠ হচ্ছে সারাংশ সারমর্ম। সারাংশ বা সারমর্ম সম্পর্কে ধারণা লাভ করবে। সারাংশ বা সারমর্ম লেখার ক্ষেত্রে কিছু নির্দেশনা জানতে পারবে। সারাংশ বা সারমর্ম রচনার কৌশল লাভ করতে পারবে। সারাংশ বা সারমর্ম লেখার চর্চা বা অনুশীলনে আগ্রহী হবে। চর্চা বা অনুশীলনে আগ্রহী হবে। তোমরা আমাদের আজকের পাঠের বিষয় কি? হ্যাঁ, আমাদের পাঠের বিষয় হচ্ছে সারাংশ ও সারমর্ম। অর্থাৎ আমরা আজকে সারাংশ এবং সারমর্ম পড়ব।
তো মেয়েরা তোমরা প্রথমে একটু জেনে নিবে যে সারাংশ সারমর্ম কি, এবং এই অংশটুকু তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া নেই, তোমরা এটুকু তুলে রাখবে যে সারাংশ এবং সারমর্ম কাকে বলে। সারাংশ ও সারমর্ম শব্দ দুটির প্রতিশব্দ হিসেবে ভাবার্থ, সারসংক্ষেপ, মর্মকথা, সারকথা প্রভৃতি ব্যবহৃত হয়। তো মেয়েরা তোমরা দেখো যে সারাংশ ও সারমর্ম শব্দ দুটির প্রতিশব্দ কি? প্রতিশব্দ হচ্ছে সারসংক্ষেপ, মর্মকথা, সারকথা প্রভৃতি ব্যবহৃত হয়। গদ্য বা পদ্য রচনার কোনো না কোনো অন্তর্নিহিত মূল ভাব থাকে। সহজ ও সাবলীল ভাষায় সংক্ষেপে তা লেখার নাম সারাংশ। মেয়েরা আমি আবার বলছি, গদ্য বা পদ্য রচনার কোনো না কোনো অন্তর্নিহিত মূল ভাব থাকে। সহজ ও সাবলীল ভাষায় সংক্ষেপে তা লেখার নাম সারাংশ। এরপর রয়েছে সাধারণত গদ্যের ভাব বোঝাতে, অর্থাৎ গদ্যের ভাব সংক্ষেপণ বোঝাতে সারাংশ কথাটি ব্যবহৃত হয়। হ্যাঁ মেয়েরা তোমরা এটুকু একটু তুলে রাখবে, কারণ আমি বলছি যে এই অংশটুকু তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া নেই, তোমরা এটুকু তুলে রাখলে এটা তোমাদের জানা প্রয়োজন যে সারাংশ এবং সারমর্ম কি। তাহলে গদ্যে যেটি লেখা হয় তা হচ্ছে সারাংশ, অর্থাৎ গদ্যের ভাবকে সংক্ষেপ বোঝাতে সারাংশ কথাটি ব্যবহৃত হয়। আর অপরদিকে কোনো রচনায় কবি যে ভাবটি প্রকাশ করতে চান তা সংক্ষেপে উপস্থাপিত হলে তাকে বলে সারমর্ম। তাহলে আমরা সারমর্ম জানতে পারলাম যে সংক্ষেপে উপস্থাপিত হলে তাকে সারমর্ম বলে। অপরদিকে সাধারণত পদ্যের ভাব সংক্ষেপণ বোঝাতে সারমর্ম কথাটি ব্যবহৃত হয়ে থাকে। হ্যাঁ আমি কি বলেছি যে সাধারণত পদ্যের ভাব সংক্ষেপণ বোঝাতে, অর্থাৎ বলেছিলাম যে গদ্যের ভাব বোঝাতে যখন সংক্ষেপ করা হয় তখন সেটি হচ্ছে সারাংশ, আর পদ্যের ভাব সংক্ষেপণ বোঝাতে সেটি হচ্ছে সারমর্ম। হ্যাঁ মেয়েরা তোমরা দেখো সারাংশ বা সারমর্ম লেখার ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে। এই অংশটুকু তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 112 পৃষ্ঠায় পাবে। এক হচ্ছে যে পাঠটুকু সারমর্ম বা সারাংশ রচনা করতে হবে সেটুকু মনোযোগ দিয়ে পড়তে হবে। কি বলা হয়েছে? 1 নম্বরে বলা হয়েছে যে পাঠটুকু সারাংশ বা সারমর্ম রচনা করতে হবে সেটুকু মনোযোগ দিয়ে পড়তে হবে। 2 হচ্ছে বাড়তি বিষয় অর্জন করতে, দুঃখিত আমি আবার বলছি, 2 নং হচ্ছে বাড়তি বিষয় বর্জন করতে হবে। বাড়তি বিষয় বর্জন করতে হবে। কখনো কোনো পাঠের মূল ভাব উপমা রূপকের আড়ালে থাকতে পারে তা বুঝে মূল ভাব লিখতে হবে। হ্যাঁ আমি 2 নাম্বারটা আবার বলছি মেয়েরা, 2 হচ্ছে বাড়তি বিষয় বর্জন করতে হবে। কখনো কোনো পাঠের মূল ভাব উপমা রূপকের আড়ালে থাকতে পারে তা বুঝে মূল ভাব লিখতে হবে। 3 হচ্ছে সারাংশ বা সারমর্মে উপমা রূপক এসব বাদ দিয়ে লিখতে হবে, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে তুলনা বা উদাহরণ দেওয়া এগুলো সারাংশ সারমর্মে করা যাবে না, এই অংশটুকু বাদ দিতে হবে। প্রত্যক্ষ উক্তি বর্জন করে পরোক্ষ উক্তিতে লিখতে হবে, অর্থাৎ নিজের কথা এখানে লেখা যাবে না, পরোক্ষ উক্তির মাধ্যমে লিখতে হবে। 5 হচ্ছে আমি অথবা আমি, আমরা বা তুমি, তোমরা দিয়ে বাক্য শুরু করা যাবে না। তাহলে মেয়েরা দেখো সারাংশ সারমর্ম লেখার বেলায় এই বিষয়টি তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে
আমি, আমরা বা তুমি তোমরা দিয়ে বাক্য লেখা শুরু করা যাবে না। 6 হচ্ছে মূল অংশে উদ্ধৃতি থাকলে প্রয়োজনে সেই উদ্ধৃতির ভাবটুকু উদ্ধৃতি ছাড়া লিখতে হবে। তাহলে 6 কি বলেছি? 6 হচ্ছে যে যদি কোনো লেখকের উক্তি বা উদ্ধৃতি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই অংশটি বাদ দিয়ে লিখতে হবে, অর্থাৎ উদ্ধৃতির ভাবটুকু উদ্ধৃতি ছাড়া লিখতে হবে। এরপর রয়েছে আমাদের সারাংশ ও সারমর্ম রচনার কৌশল, অর্থাৎ সারাংশ সারমর্ম লেখার জন্য তুমি কি কি কৌশলগুলো অবলম্বন করবে তা হচ্ছে, দেখো, প্রথমটি রয়েছে সারাংশ ও সারমর্ম একটি অনুচ্ছেদে অবশ্যই অল্প কথায় লেখা উচিত। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে, আমরা যেমন ভাব সম্প্রসারণ পড়ার সময় বা লেখার সময় অবশ্যই বলেছি যে ভাব সম্প্রসারণের বেলায় প্যারা করে লিখতে হবে, আর সারাংশ সারমর্মের বেলায় কোনো প্যারা করা যাবে না, একটি অনুচ্ছেদে অবশ্যই অল্প কথায় লিখতে হবে। জটিল বাক্য, দুর্বোধ্য শব্দ পরিহার করে সহজ সরল বাক্য এবং শব্দ ব্যবহার করতে হবে। আবার বলছি যে এখানে তোমরা কোনো কঠিন শব্দ বা বাক্য ব্যবহার না করে সহজ সরল শব্দ বাক্য ব্যবহার করবে। এরপর রয়েছে প্রচলিত নিয়মে সারাংশ ও সারমর্মের বিস্তৃতি মূলের চেয়ে কম হয়, অর্থাৎ তোমাকে যে অংশটুকু দেওয়া হবে সারাংশ সারমর্ম লেখার জন্য, সেই অংশটুকুর বিস্তৃতি যা হবে তার চেয়ে কম হবে সারাংশ সারমর্ম। এরপর রয়েছে লেখাটি যেন খুব বেশি ছোট বা বড় না হয় সচেতন থাকতে হবে। তাহলে মেয়েরা, আগেই বলা হয়েছে যে সারাংশ সারমর্ম বিস্তৃতি হবে মূলের চেয়ে কম, আর লেখাটি যেন খুব বেশি বড় বা ছোট না হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। এরপর দেখো মেয়েরা, 1 নং সারমর্ম তোমাদের পাঠ্য বইয়ের 112 পৃষ্ঠায় রয়েছে। এটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। কিছু কবিতার লাইন তুলে ধরা হয়েছে এবং এই অংশটুকু অবশ্যই বলবো পদ্য, যে পদ্যের অংশের সারমর্ম লিখতে হবে। তাহলে চলো দেখি আমরা যে কবিতাংশগুলো কি। ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, মুহূর্ত নিমেষ কাল তুচ্ছ পরিমাণ রচে যুগ যুগান্তর অনন্ত মহান, প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ, প্রতি করুণার দান স্নেহপূর্ণ বাণী এ ধরায় স্বর্গসুখ নিত্য দেয় আনি। তো মেয়েরা, এই ছিল আমাদের আজকের সারমর্ম 1 নম্বরটি। এখানে অবশ্যই আমরা বুঝতে পারছি যে ছোট কোনো কিছুকেই তুচ্ছ করা যাবে না। ছোট ছোট বালুকণা দিয়ে যেমন বৃহৎ কিছু তৈরি করা যায়, ঠিক তেমনি বিন্দু বিন্দু জল দিয়েও আবার মহাদেশ বা সাগর, বিন্দু বিন্দু জল দিয়ে সাগর তৈরি হয়ে যায়। ঠিক তেমনিভাবে কোনো এক মুহূর্ত কাল সময়কে আমরা তুচ্ছ না করে, অর্থাৎ মুহূর্ত মুহূর্তের সময়েই যুগ যুগান্তর তৈরি হতে পারে। আবার মানুষ ছোট ক্ষুদ্র অপরাধ থেকে ধীরে ধীরে বড় অপরাধের দিকে ধাবিত হতে থাকে। তো মেয়েরা, এর মূল কথাটি হচ্ছে যে মানুষ ইচ্ছে করলেই পৃথিবীতেই তার স্নেহপূর্ণ বাণীর সাহায্যে স্বর্গসুখ এনে দিতে পারে। তো দেখো আমরা সারমর্মটি পড়ছি। সারমর্মটি হচ্ছে, পৃথিবীর কোনো কিছুই সামান্য নয়, ছোট ছোট বালুকণা যেমন মহাদেশ তৈরি করে তেমনি বিন্দু বিন্দু জল মহাসাগরের জন্ম দেয়, ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের মাধ্যমে সৃষ্টি হয় যুগ যুগান্তরের, সামান্য অপরাধের পথ ধরে আসে মহাপাপ,
সামান্য একটু করুণার ও স্নেহের বাণী এই পৃথিবীতে স্বর্গসুখ এনে দিতে পারে। তাই ছোট হলেই কোনো তাই ছোট হলেই কোনো কোনো কিছু তুচ্ছ নয়। তো মেয়েরা আমরা এই সারমর্মটির মূল কথা জানলাম যে পৃথিবীতে কোনো কিছু সামান্য নয়। ছোট বালুকণা দিয়ে যেমন মহাদেশ তৈরি হতে পারে, আবার বিন্দু বিন্দু জল দিয়েও মহাসাগর তৈরি হতে পারে, ঠিক তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের মাধ্যমে সৃষ্টি হতে পারে যুগ যুগান্তর। আবার মানুষ সামান্য অপরাধের পথ ধরে ধীরে ধীরে বড় অপরাধের দিকে এগিয়ে যায়। ঠিক তেমনি আমরা যদি পৃথিবীতে সামান্য একটু করুণা বা স্নেহের বাণী ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা আমাদের পৃথিবীতে সর্বসুখ আনতে পারি। তাই বলা হয়েছে যে কোনো কিছুই ছোট হলে কোনো কিছুকেই তুচ্ছ করা যাবে না। এরপর রয়েছে মেয়েরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 113 পৃষ্ঠায় দেখো 2 নং সারমর্মটি। 2 নং সারমর্ম হচ্ছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, রিপুর তারণে যখন মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয়, প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়ে ঘরে। তো মেয়েরা এখানে সারমর্মটির মূল কথা বোঝাচ্ছে যে স্বর্গ নরক আসলে দূরের কোনো বস্তু নয়, এটি আমাদের মানুষের মাঝে বিরাজ করছে। অর্থাৎ আমরা নিজেরাই নিজের প্রয়োজনে একদিকে যেমন নরক তৈরি, পৃথিবীকে নরকে পরিণত করছি, আবার অপরদিকে নিজেরাই যদি একটু স্নেহপূর্ণ ভালোবাসার বাণী ছড়িয়ে দিতে পারি, তাহলেই আমরা একটি স্বর্গসুখ তৈরি করতে পারি। তো চলো আমরা দেখি এর সারমর্মটি কি রয়েছে। সারমর্মটি হচ্ছে, স্বর্গ বা নরক দূরে কোথাও নয়, স্বর্গ ও নরক মানুষের মাঝে বিরাজ করে। মানুষ যখন কোনো খারাপ কাজ করে অনুতপ্ত হয়ে যন্ত্রণায় ভোগে, তখন সেটাই নরক যন্ত্রণা। পরস্পরের প্রতি বিভেদ ও স্বার্থের দ্বন্দ্বে মানুষ এই পৃথিবী নরকে পরিণত করে। যখন একে অন্যকে সব বৈরিতা ভুলে বিশুদ্ধভাবে ভালোবাসে, তখনই পৃথিবীতে নেমে আসে স্বর্গীয় সুখ। তাহলে মেয়েরা আমরা কি জানতে পেরেছি? আমরা জানতে পেরেছি যে স্বর্গলোক আসলে দূরে কোথাও নয়, মানুষের মাঝেই তা বিরাজ করছে। মানুষই যখন কোনো খারাপ কাজ করে এবং তার জন্য তখন তার মনের ভেতরে যে অনুতপ্ত ও জেগে উঠে এবং অনুতপ্তে সে যন্ত্রণা ভোগ করতে থাকে, এটাই হচ্ছে নরক যন্ত্রণা। আর অপরদিকে পরস্পরের প্রতি যে বিভেদ ও স্বার্থের দ্বন্দ্ব রয়েছে, তা কিন্তু পৃথিবীকে নরকে পরিণত করতে পারে। তাই একে অন্যের প্রতি আমাদের যে বৈরিতা অর্থ হচ্ছে শত্রুতা, অর্থাৎ শত্রুতা ভুলে গিয়ে আমরা যদি একে অন্যকে ভালোবাসি, তাহলে আমরা আমাদের পৃথিবীতে সুখ আনতে পারি এবং পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারি। এরপর রয়েছে মেয়েরা, তোমরা দেখো তোমাদের 5 নং সারমর্ম, এটিও তোমাদের সেই বার্ষিক অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত। এটি হচ্ছে, সময় ও স্রোত কাহারও অপেক্ষায় বসে থাকে না, চিরকাল চলিতে থাকে, সময়ের নিকট অনুনয় করো, ইহাকে ভয় দেখাও, ভ্রুক্ষেপও করিবে না, সময় চলিয়া যাইবে আর ফিরিবে না, নষ্ট স্বাস্থ্য ও হারানো ধন পুনঃপ্রাপ্ত হওয়া যায়, কিন্তু সময় একবার গত হইয়া গেলে আর ফিরিয়া আসে না, গত সময়ের জন্য অনুশোচনা করা নিষ্ফল, যতই কাঁদো না গত সময় আর ফিরিয়া আসিবে না। মেয়েরা এখানে গত সময় বলা হয়েছে, গত সময় বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, গত সময় বলতে বোঝানো হয়েছে যে সময় চলে গেছে, অর্থাৎ ধরো গতকালকের সময়টাকে আমরা এখানে বলতে পারি যে সময় ও স্রোত আপন গতিতে চিরকাল সে বয়ে চলে,
তাকে কখনোই ধরে রাখা বা আটকানোর সাধ্য আমাদের নেই। তাকে যতই আমরা অনুরোধ করি, বিনয় বা অনুনয় করি, ভয় দেখাই, সে কিন্তু তার আপন গতিতেই চলতে থাকবে। সে কখনোই পিছনের দিকে ফিরে থাকবে না। তাই নষ্ট বা হারানো সম্পদ যেমন হারিয়ে গেলে আমরা আবার সেটাকে ফিরিয়ে আনতে পারি, কিন্তু যে সময় চলে গেছে সেটাকে আমরা আর ফিরিয়ে আনতে পারি না। যেমন ধরো গতকাল চলে গেছে, এটাকে আমরা শত চেষ্টা করে কাদাকাটি করলেও আর ফিরিয়ে আনতে পারবো না। আবার ধরো যে করোনার কারণে আমাদের এই 1 বছর সময় চলে গেল, তা আমরা শত চেষ্টা করলেও এই সময়টাকে আর ফিরিয়ে আনতে পারবো না। তো মেয়েরা, চলো আমরা দেখি যে সারমর্মে কি বলা হয়েছে, অর্থাৎ এর মূল কথাটা কি। সময় চিরবহমান, শত চেষ্টা করলেও মানুষের গতিকে দুঃখিত, আমি আবার বলছি যে শত চেষ্টা করলেও সময়ের গতিকে কেউ রুদ্ধ করতে পারবে না। চেষ্টা ও শ্রম দিয়ে হয়তো লুপ্ত স্বাস্থ্য বা ধ্বংস হওয়া ধন সম্পদ পুনরায় উদ্ধার করা যায়, কিন্তু চলে যাওয়া সময়কে শত চেষ্টায়ও কখনোই ফিরিয়ে আনা যায় না। হ্যাঁ মেয়েরা, তাহলে আমরা কি জানতে পারলাম, যে আমি যেটা বলেছিলাম যে সময় হচ্ছে চিরবহমান, তাকে শত চেষ্টা করলেও আমরা তার গতিকে আটকে রাখতে পারবো না, কিন্তু আমাদের যে স্বাস্থ্য বা ধ্বংস হারিয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংস হওয়া স্বাস্থ্য বা সম্পদকে আমরা এই চেষ্টা ও শ্রম দিয়ে আবার, অর্থাৎ পুনরায় উদ্ধার করতে পারি, কিন্তু চলে যাওয়া সময়কে শত চেষ্টা করেও আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এরপর রয়েছে আমাদের 6 নং সারাংশ। এটিও তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত। এখানে রয়েছে, অপরের জন্য তুমি প্রাণ দাও, আমি তা বলতে চাইনে। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো, অপরকে একটুখানি সুখ দাও, অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলো, পথের অসহায় মানুষটির দিকে একটু করুণ চাহনি নিক্ষেপ করো, তাহলেই অনেক হবে। চরিত্রবান ক্ষমতাসম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশি অধীন হন, পরের দুঃখকে ঢেকে রাখতে গৌরববোধ করেন। তো মেয়েরা, এখানে বোঝানো হয়েছে যে অন্যের উপকার করতে হলে তোমাকে যে বড় কিছু অনেক করতে হবে তা নয়, ছোট ছোট কাজের মাধ্যমেও তুমি অপরের সাহায্য করতে পারো, উপকার করতে পারো, এবং তাকে একটু সুখ এনে দিতে পারো, তার সঙ্গে একটু মিষ্টি মুখে কথা বলতে পারো, তাহলেই অনেক হবে। আর ঠিক সেইভাবেই চরিত্রবান বা মানবতা সম্পন্ন মানুষ যারা ছিলেন, তারা কি করেছেন, পরের অভাবে বেশি অধীন হন, অর্থাৎ পরের অভাবকে দূর করার জন্যই তারা ব্যস্ত ছিলেন, আর এইভাবেই তারা জীবনে মহৎ বা গৌরব অর্জন করতে পেরেছেন। এর সারাংশটি দেখো। সারাংশতে বলা হয়েছে যে মানুষের জন্য অনেক বড় কিছু করতে না পারলেও ছোট ছোট কাজের দ্বারাও আমরা মানুষের উপকারে আসতে পারি। সাধ্যমতো সহায়তা দিয়ে অন্যের মনের আশা সঞ্চার করতে পারি। অর্থাৎ মানুষের উপকার করতে হলে বড় কিছু করতে হবে এমন কিছু নয়, ছোট কাজ দ্বারাও তুমি মানুষের উপকারে আসতে পারো। আর তোমার সাধ্যমতো সহায়তা দিয়ে তুমি মানুষের মনের মধ্যে আশা সঞ্চার করতে পারো। মানবিক আচরণ মানবিক আচরণ দিয়ে অসহায় মানুষকে সান্ত্বনা দিতে পারো। এভাবেই মহৎ মানুষ তাদের মহত্বের পরিচয় দেন। অর্থাৎ আমরা জানতে পারলাম যে অন্যের উপকার করার জন্য বড় কিছু করতে না পারলেও আমরা ছোট ছোট কাজের মাধ্যমে মানুষের উপকারে আসতে পারি, এবং আমাদের সাধ্যমতো চেষ্টা করে মানুষের মনের মধ্যে আমরা আশা সঞ্চার করতে পারি। মানবিক আচরণ দিয়ে মানুষের মধ্যে সান্ত্বনার বাণী দিতে পারি। ঠিক এভাবেই কিন্তু মহৎ চরিত্রের ব্যক্তি যারা ছিলেন, তারা এই কাজগুলো করেই মহত্বের পরিচয় দেন।
তো মেয়েরা, আমি আশা করছি এই দুটি সারাংশ এবং দুটি সারমর্ম তোমরা বুঝতে পেরেছো, কারণ এই দুটি সারাংশ সারমর্ম তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত। তোমরা এই সারাংশ সারমর্ম দুটি খুব সুন্দর করে পাঠ্য বইয়ের সাহায্যে শিখবে। মেয়েরা, তোমাদের জন্য বাড়ির কাজ সারাংশ 1-2, সারমর্ম 5-6। হ্যাঁ, আমি আবার বলছি মেয়েরা, এই তোমাদের জন্য বাড়ির কাজ সারমর্ম হচ্ছে 1-2 এবং সারাংশ 5-6। এটি সিলেবাসের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই দুটি সারাংশ দুটি সারমর্ম পড়লেই অর্ধবার্ষিক সিলেবাসের সারাংশ সারমর্ম তোমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, বাড়ির কাজ মানেই যে লিখতে হবে তেমন নয়, বইয়ের সাহায্যেও তোমরা শিখে ফেলবে। অর্থাৎ এই সারাংশ সারমর্ম শিখতে হবে অবশ্যই, কারণ এগুলো পরীক্ষায় থাকবেই। তো মেয়েরা, সবাই ভালো থেকো। পরবর্তী জুম ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই নিরাপদে থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ।